আসসালামু আলাইকুম। তো আজকের আর্টিকেল দেখবো আমরা যে বৈশ্বিক প্রতিযোগিতায় কৌশলগত অর্জন অপরিহার্য। তো এটা নিয়ে আমরা দেখবো আর কি। তো এটা লিখেছে হচ্ছে আপনার আহ, মোহাম্মদ নূর হামজা পিয়াস। আচ্ছা, তাহলে এখানে তিনি বলছেন যে এখন যে বৈশ্বিক টানাপোড়েন চলছে বা সবগুলো শক্তির মাঝে একটা খেলা চলছে, তো এই খেলার মধ্যে নিজেকে আপডেট করা বা নিজের স্বার্থ বুঝে নেওয়া এটা একটা বড় চ্যালেঞ্জ এখন, বিশেষ করে বাংলাদেশের জন্য। বাংলাদেশের মতো রাষ্ট্র যেটা অনেক ছোট আর কি, অতটা কূটনৈতিক পাওয়ার নেই, অতটা অর্থনৈতিক পাওয়ার নেই, তার জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই জায়গায় টিকে থাকা। তো বাংলাদেশের একটা বঙ্গোপসাগর আছে, যেখানে বিশাল একটা জলসীমা আছে, সেখানে অনেক আর কি অনেক প্রজাতির মাছ, তারপর খনিজ সম্পদ উত্তোলন করা যাবে। তারপর সামুদ্রিক পর্যটনের কিন্তু বড় একটা সম্ভাবনা আছে। তো এই সব কিছুর জন্য কিন্তু অন্যান্য দেশ এটার উপরে আর কি একটা বড় নজর দিয়ে রাখছে। তো সেখানে এগুলো সব শক্তিকে ব্যালেন্স করে একটা নিজের নিরাপত্তার একটা পলিসি গ্রহণ করতে হবে, যাতে অর্থনৈতিক আমাদের উন্নতি হয়। এদিকে প্রতিবেশী ভারতের সাথে আমাদের একটা টানাপোড়েন সম্পর্ক চলতেছে আর কি। তো এটা আর কি সলভ করতে হবে, সলভ করে আমাদের অবস্থানটা দৃঢ় করতে হবে, পাশাপাশি একটা কৌশলী অবস্থানও থাকতে হবে ভারতের সঙ্গে আমাদের। তারপর হচ্ছে এখন ওই যে শুল্ক অশুল্ক এগুলো বাধা বৃদ্ধি পাচ্ছে আর কি। তো এর ফলে আমাদের যে রপ্তানি নির্ভর যে আমাদের পোশাক শিল্প, এটা কিন্তু আপনার হচ্ছে কোন ঝুঁকির মুখে পড়তে পারে আর কি। তো ফলে আর কি এটার জন্য বিকল্প বাজার বা এর বিকল্প আর কি পলিসি সবসময় রেডি করে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এদিকে বৈদেশিক যে ঋণ, এই ঋণ পরিশোধের চাপও বাড়ছে। তো ফলে যদি এদিক থেকে আমাদের স্টেবল একটা আপনার হচ্ছে প্রবাসী আয় না থাকে, তাহলে আমরা কিন্তু বড় একটা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বো। আর বর্তমান বিশ্বে আপনার যে ডিজিটাল যুদ্ধ, এটা তো না বললেই নয়। তো এখন আমাদের দেশের যে সিটিজেনগুলো আছে সবাইকে ডিজিটালি অনেক ইকুইপ করে তুলতে হবে, তাদেরকে ডিজিটাল শিক্ষা ভালো মতো দিতে হবে, যাতে আমাদের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো অন্য কোনো রাষ্ট্র আমাদের থেকে চুরি করে না নিয়ে যায় এবং আমাদের জন্য হুমকির কারণ না হয়। এই জন্য সবাইকে এআই প্রশিক্ষণ করা, সাইবার প্রতিরক্ষা, এগুলোতে দীর্ঘমেয়াদী তাদের প্রশিক্ষণ দরকার। তারপর এই যে প্রবাসী আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে আর কি। তো আপনার হচ্ছে এই যে বৈশ্বিক মন্দা, তারপর শ্রম বাজার প্রতিযোগিতা, নীতিগত পরিবর্তন, এর মধ্যে কিন্তু আমাদের এই প্রভাবটা ধরে রাখা একটু কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য আর কি নতুন বাজার সন্ধান করা, তারপর দক্ষতা উন্নয়ন, এগুলো এখন মাস্ট। আর ফ্রিল্যান্সিংয়ে দেখা যাচ্ছে যে এখন সমস্যা হচ্ছে যে এখন ওই যে ভাষাগত দক্ষতা, তারপর হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা, তারপর আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের অভাব, এগুলোর ফলে কিন্তু এরাও এখন একটু পিছিয়ে পড়ছে আগের থেকে। তো এই ক্ষেত্রে আমরা আপনাদের আমাদের একটা ডিজিটাল আর কি ফ্রিল্যান্সিং ভিত্তিক প্রশিক্ষণ সবাইকে দিতে হবে, যারা যারা এই শিল্পে আছে। তারপর হচ্ছে এখন এখন হচ্ছে বিশ্বায়নের যে আপনার ফলে আমাদের উন্নতি হয়েছে কিছু, আমাদের অবকাঠামো উন্নতি হয়েছে, কিন্তু লজিস্টিক যে আপনার ব্যয়, তারপর জটিল প্রশাসনিক প্রক্রিয়া, নীতির অস্থিরতা, এগুলো কিন্তু বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। তারপর এখন এখন এখানে আর কি তারপর রাশিয়া যে ইউক্রেনের যুদ্ধ, এটা আমাদের দেখাই দিচ্ছে যে আমাদের খাদ্য নিরাপত্তা আসলে ঝুঁকির মুখে আছে। কারণ আমরা যদিও চালে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমাদের গম, ভোজ্য তেল, ডাল, এগুলো অন্য দেশ থেকে আমদানি করতে হয়। তো আপনার এটা থেকে রক্ষার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে কৃষিখাতটাকে যান্ত্রিকীকরণ করতে হবে, আর উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার করতে হবে। তারপর জলবায়ু সহনশীল কৃষি ব্যবহার করতে হবে। তারপর আপনার হচ্ছে আহ, খাদ্য মজুত করতে হবে, যাতে কোনো সমস্যা হলে আমরা একটা ট্যাকল দিতে পারি। তো বহুমুখী কূটনীতি দরকার, কোনো একটা নির্দিষ্ট শক্তির উপর আর কি আপনার নির্ভর করা যাবে না, সব দেশের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি বা সবার সাথে একটা ব্যালেন্স রাখতে হবে আর কি, কৌশলগত অবস্থান ধরে রাখতে হবে আমাদের। তবে জলবায়ু পরিবর্তনের শিকার বাংলাদেশ অন্যতম একটা দেশ আর কি, একটা ঝুঁকির মধ্যে আছে, কিন্তু এই ঝুঁকিতে কিন্তু বাংলাদেশের কোনো অবদান নাই, অর্থাৎ তারা কিছু করে না, তারপরেও আমাদের উপরে বেশি কিন্তু ঝুঁকিটা এসে পড়ে। তো এই জন্য ক্লাইমেট জাস্টিসের কথা এখানে আসছে, যে সবাই যে দেশগুলো বেশি এরকম পলিউশন করে, তাদের জন্য আমাদের এই অবস্থা, তাদেরকে এর জন্য দায়ী করতে হবে এবং তাদের কাছ থেকে আমাদের এই ক্লাইমেট জাস্টিস, এই ক্লাইমেট কূটনীতির মাধ্যমে তাদের থেকে আমরা একটা বড় অঙ্কের কিন্তু আমরা সাহায্য পেতে পারি, যেটা আমাদের আর কি অধিকার। তো পাশাপাশি আমরা বনভূমি রক্ষা, উপকূলীয় বাঁধ নির্মাণ, তো ডেল্টা প্ল্যান 2100, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে পারি। তো অর্থনৈতিক বৈচিত্র্যকরণে আর কি দরকার আর কি, সব খাতেই কিন্তু আপনার হচ্ছে বাড়াতে হবে, তথ্য প্রযুক্তি, তারপর হচ্ছে হালকা প্রকৌশল, ওষুধ শিল্প, সব কিছুই হচ্ছে আপনার একটা বিনিয়োগ বাড়াতে হবে, শুধু একটা খাতের উপর নির্ভর করলে হবে না। তারপর উন্নয়ন দেশগুলোর জন্য হচ্ছে যে ঋণের ফাঁদ একটা একটা বড় বিষয় আর কি। তো আমরা তখনই ঋণ নেব যেটা আমাদের জন্য আর কি ইকোনমিক্যালি ফিজিবল হবে।
যেখানে আপনার ওই প্রকল্প থেকে আয় ওই সুদের চেয়ে বেশি হবে আর কি, ওই প্রকল্প সুদের চেয়ে বেশি হবে। আর ঋণ নেওয়ার ক্ষেত্রে আমরা কারো প্রভাবে ঋণ নিব না, অর্থনৈতিক লাভ ক্ষতি এগুলো বিচার করে আমাদের ঋণ নিতে হবে। তারপর এখানে জ্বালানি নিরাপত্তার কথা বলছে। আমাদের এখনও কিন্তু অনেক জ্বালানি বাইরে থেকে আমদানি করতে হয়। তো এইটার আপনার বিকল্প হিসাবে আমরা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি সেটা আমরা ইউজ করব। তারপর আপনার যে ট্রান্স এশিয়ান রেলওয়ে, যেটা আপনার হচ্ছে কাউকে ট্রান্সশিপমেন্ট বা আপনার ট্রানজিট সুবিধা দিচ্ছি, এগুলোর ফলে আমাদের সবার আগে এখানে আমাদের নিজের যে আপনার হচ্ছে নিরাপত্তা সেটা বিবেচনা করতে হবে। এটা বিবেচনা করার পরে যদি এরকম ট্রানজিট সুবিধা দিতে পারি তাহলে আমাদের কিন্তু একটা বড় একটা অবকাঠামো শুল্ক আদায় করতে পারবো, কৌশলগত সুবিধা পারবো, এখান থেকে রাজস্ব বাড়তে পারে। তো এগুলো আর কি ভাবা দরকার আর কি। আর যেটা ইনস্টিটিউশন, এটা ছাড়া কিন্তু আমাদের সফলতা অর্জন হবে না। যদি ইনস্টিটিউশনগুলো শক্তিশালী না হয় তাহলে কিন্তু সমস্যা। আবার দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা এগুলো কাটাইতে হবে। মানব সম্পদের জন্য এরকম শিক্ষা গবেষণা এগুলো দরকার। তারপর অভ্যন্তরীণ যে আমাদের স্থিতিশীলতা, এটাও অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, কারণ নিজের দেশের মধ্যে যদি বিভেদ থাকে তাহলে কিন্তু বিদেশিরা এটা সুযোগ নিয়ে তাদের নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তো এই ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে যাই থাকুক, আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবাইকে এক হতে হবে, যেমনটা আমেরিকা করে আর কি। তারা নিজেদের মধ্যে বিভেদ থাকলেও পররাষ্ট্রনীতিতে সবাই আর কি একসাথে কাজ করে আর কি, এভাবে করতে হবে, তাহলে মোটামুটি আর কি চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে। ওকে। তো দেখেন আর্টিকেলটার মেইন পয়েন্ট হচ্ছে এগুলো, যে আপনার ভূ রাজনৈতিক বিষয়। এখানে আমরা কি কি দেখবো, যে দক্ষিণ এশিয়ার যে সংবেদনশীল ভূখণ্ড, তারপর বঙ্গোপসাগরের গুরুত্ব, ব্লু ইকোনমি, তারপর হচ্ছে আপনার ভারতের সাথে আমাদের সম্পর্ক, আর বহুপাক্ষিক কূটনীতিতে ভারসাম্য, এগুলো হচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, এগুলো দেখবো। আর হচ্ছে আপনার হচ্ছে অর্থনীতি আর হচ্ছে বাণিজ্য, এখানে দেখবো হচ্ছে বৈদেশিক ঋণ ও বিনিয়োগের ভারসাম্যতা, তারপর রপ্তানি নির্ভর অর্থনীতির উপর হচ্ছে বৈশ্বিক শুল্ক মানদণ্ডের চাপ পড়ছে, প্রবাসী আয় আর বৈশ্বিক শ্রম বাজারে অনিশ্চিত, তো অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, এটা দেখবো। আর প্রযুক্তিতে আমরা দেখবো হচ্ছে আপনার এই যে প্রযুক্তি উদ্ভাবক হিসেবে বাংলাদেশকে আর কি একটা জায়গা ধরে রাখতে হবে। তারপর এআই, সাইবার নিরাপত্তা, এগুলোতে আপনার এগুলোতে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ। তারপর তরুণদেরকে হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা শিক্ষিত করা আর কি দরকার এখন। আর খাদ্য জ্বালানির ক্ষেত্রে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রমাণ করছে যে আপনার নিরাপত্তার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো কৃষির ক্ষেত্রে আধুনিকায়ন করতে হবে। আর হচ্ছে আপনার বিকল্প জ্বালানি ব্যবস্থা দেখতে হবে। আর অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে সবাইকে এক থাকতে হবে, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর আপনার ওই যে ইনস্টিটিউশনগুলো শক্তিশালী করতে হবে আর কি, তো এগুলোই করতে হবে। ধন্যবাদ।